নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আজকে আপনারা শুনবেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প সুদর্শনা সোম। দিল্লির পথের ধুলোয় অনেক ইতিহাস ছড়ানো, আর দিল্লির বাতাসে অনেক রোমান্স ছড়ানো। ইতিহাসের রূপ বদলেছে, রোমান্সেরও রং বদলেছে। কোনো শাহেনশাহ বাদশার রণোন্মত্ত ভ্রুকুটি গর্জনে আজ আর এখানে ইতিহাস রচিত হচ্ছে না। বাদশাহীর সুরাপাত্রের রক্তিম ফেনোচ্ছ্বাসে কোনো সুলতান প্রেয়সীর ঈর্ষা নিপীড়িত যৌবন বেদনাও বিদ্যুৎ কটাক্ষে ঝকমকিয়ে উঠছে না, বা অন্ধকার বিলাসশালার দীপালোকে বিলোল কটাক্ষ কোনো নর্তকীর মণিভূষণ জ্বলে উঠেও আজ আর রোমান্স বিচ্ছুরিত করছে না। রোমান্স আসছে নতুন দিল্লির বাতাসের গায়ে গায়ে। গল্প বলি। দিল্লির প্রতি আমার বিশেষ একটা মোহ আছে। সেটা এই নতুন ইতিহাস বা নতুন রোমান্সের জন্য নয়, বরং যে ইতিহাস আর যে রোমান্স এখন মিউজিয়ামে এসে ঠেকেছে সেগুলোর প্রতিই আকর্ষণ বেশি। বছর দু বছর বাদে যখনই একবার আসি এখানে, সেগুলোর একটা নিঃশব্দ আবেদন যেন মনের মধ্যে পৌঁছয়। অনেকবার হয়ে গেল, এখনও কুতুবের ৩১৯টা ধাপ গুনে গুনে চূড়ায় গিয়ে উঠতে ভালো লাগে। আউলিয়ার পুকুর ছাড়িয়ে বাদশাহজাদি জাহানারার ঘাসের কবরের পাশটিতে খানিকক্ষণ চুপ করে বসে থাকতে ইচ্ছে করে। লালকেল্লার মধ্যে ঢুকে দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, শ্বাসমহল, রংমহলে ঘুরে ঘুরে যেন আশ মেটে না। ২১২ বিঘে হাউস খাসের ধুধু এবড়ো খেবড়ো মাঠের দিকে চেয়ে চেয়ে কল্পনা করতে সাধ যায় কেমন ছিল সেই বিশালাকায় কাকচক্ষু পুষ্করিণীর রূপ। হুমায়ুন সমাধিসৌধের উপরে উঠে সেই জায়গাটা খুঁজে বার করতে ইচ্ছে করে যেখানে শেষ ভারত সম্রাট বাহাদুর শাহের পুত্র পৌত্রেরা প্রাণ ভয় লুকিয়েছিল ভীরু খরগোশের মতো, আর ফকিরের বিশ্বাসঘাতকতায় পুরুষ কঠিন হডসন ক্ষুধিত মার্জারের মতো যাদের মুখে করে নিয়ে এসে বুলেটের আঘাতে রাজ রক্তে কলঙ্কিত করেছিল দিল্লির রাজপথ। নতুন দিল্লি নয়, এই দিল্লির প্রতি আমার মোহ। কিন্তু নতুন দিল্লি বা ছাড়বে কেন? এবারে এসে পর্যন্ত মনটা কেমন মুষড়ে আছে। এসেছি ৫-৬ বছর বাদে, অথচ কটা দিন কেটে গেল কোথাও বেরোনো হয়নি। একে বরফ জমানো শীত, তার ওপর আবার অল্প অল্প বৃষ্টি পড়ছে রোজই। ওদিকে অতিথি বৎসল আত্মীয় গৃহস্বামীটি আপিসের কাজের চাপে, আর তাঁর গৃহিণীটি বাড়িতে ছেলের অসুখে ব্যতিব্যস্ত আছেন। সঙ্গী এবং সঙ্গিনী হিসাবে তারা লোভনীয়। রোজই আশায় আশায় কাটে, যদি আকাশের অবস্থা একটু ভালো হয়, যদি আপিস থেকে ফিরে এসে আত্মীয়টি খবর দেন যে দিন তিনেকের ছুটি পেয়ে গেছেন, যদি ছেলের অসুখ কমে। বিকেলের দিকে অবশ্য রোজই একটু আধটু হাঁটতে বেরোই। সেদিন শীতের জড়তা কাটাবার জন্যেই বার কতক যন্তর মন্তরের ডগায় উঠলাম আর প্রায় দৌড়ে নামলাম। অতঃপর শ্রম বিনোদনের জন্য চায়ের দোকান খুঁজতে হলো। আত্মীয়টি তার পরিচিত এক বাঙালি রেস্তোরাঁয় নিয়ে এলেন। এখান থেকেই গল্পের প্লট শুরু। নানা বয়সের জনাকতক বাঙালি ভদ্রলোক নিজেদের মধ্যে বেশ জমিয়ে গল্পগুজব করছেন। আমার সঙ্গীটির মুখ চেনা সকলেরই, বোধহয় সেক্রেটারিয়েটেরই চাকুরি এরাও। একটু তফাতে বসলেও কথাবার্তা কানে আসছে। নারী সংশ্লিষ্ট বেপরোয়া মুখরোচক আলোচনা। সার কথা, কোনো এক সুদর্শনা সোম, বহু অভিজাত দিল্লিবাসীর অন্তঃস্থলে যিনি খোলাখুলি বিচরণ করে বেরিয়েছেন, তুফান বইয়েছেন, সেই অমিতচারিণী সুদর্শনা সোমের মোহিনী জালে এবারে আবদ্ধ হয়েছেন বেশ একটা বড় জাতের মাছ, যিনি শিক্ষিত, সম্ভ্রান্ত এবং পদস্থ সরকারি চাকুরে। সঙ্গীর দিকে চেয়ে দেখি স্মিত হাস্যে তিনিও দিব্যি রসাস্বাদনে যোগ দিয়েছেন। সুদর্শনা সোমের মতো অমন ২-৪টে মেয়ে সব জায়গাতেই থাকে,
কিন্তু আমার কান খাড়া হয়েছে ওদের মুখ থেকে সেই বড় মাছের নামটা শুনে। ওই নামের একজনকে আমিও চিনতাম। এক নামের অমন কত লোক থাকে, আবার এক একটা নামও থাকে যা অনেক লোকের থাকে না। সেই গোছের নাম একটা, পার্থ বোস। সংক্ষেপে ডাকতাম পিবি। যাই হোক, নামটা শোনা মাত্র একটা ছিপছিপে দোহারা তরুণ মূর্তি আমার চোখের সামনে ভেসে উঠল। সহপাঠী ছিলাম, খুব বেশি দিনের জন্যে নয়, মাত্র বছর কতক। কিন্তু পার্থ বোসের সংস্রবে যে এসেছে তার মধ্যে একটা নিবিড় ছাপ পড়তে বাধ্য, অন্তত আমার পড়েছিল। সাহসী, মেধাবী, খেলাধুলাতেও ভালো ছিল, কিন্তু সব থেকে বড় আকর্ষণের সম্পদ ওর মনটা। এত বড় আর এত নরম দেখি না। একটা আরশোলা মরতে দেখলেও ধরফর করে উঠত। হস্টেলের ছেলেরা পুরনো আলসে থেকে জংলি পায়রা ধরে এনে মাংস খাবার ইচ্ছা প্রকাশ করে রেস্তোরাঁয় বসে ওর পয়সায় চপ কাটলেট খেত। মারের চোটে পকেট মারকে রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়তে দেখে পরপর করাত ঘুমোয়নি। কোনো দিন কোনো ভিখিরি ওর কাছে হাত পেতে বিমুখ হয়নি। রাতের পর রাত আমরা হোস্টেলে এক ঘরে পাশাপাশি শুয়ে জল্পনায় ভাবি জীবনের কত রকম নকশাই না আঁকতাম। ওর বাবা আজীবন বাংলাদেশের বাইরে কাটিয়েছেন, ওরও খুব বেশি দিন সেখানে থাকা হলো না। প্রথম প্রথম ঘন ঘন পত্র বিনিময় চলত, ক্রমশ সেটা শিথিল হলো, শেষে একেবারে ছেদ পড়ে গেল। সুদর্শনা বল্লভ এই পার্থ বোস বোধ করি আর কেউ হবে, কিন্তু তবু মনে মনে একটা কৌতূহল জাগল। রেস্তোরাঁ থেকে বেরিয়ে বাড়ির পথ ধরলাম। জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার? সঙ্গী উৎফুল্ল মুখে জবাব দিলেন, কি আর, প্রেমের ভাত পাতা ভুবনে নায়িকাটি কে শুনলেন তো? উর্বশী বিনিন্দিতা? জবাবে মাথা নাড়লেন তিনি। না, ওরকম উর্বশী প্রায় ঘরে ঘরেই আছে। অতঃপর দিল্লির রূপ সম্বন্ধে একটা ছোটোখাটো বক্তৃতা করে ফেললেন তিনি। অর্থাৎ নিছক রূপের দামে এখানে রূপ বিকোয় না। হাবভাব, চলন বলন, সোসাইটি, ব্যাসন বসন ইত্যাদি সব মিলিয়ে যা দাঁড়ায় এখানকার অ্যারিস্টোক্র্যাট মহলে সেটাই রূপ। এই ধরনের রূপশ্রীর সাধনায় অনেক সাধারণ মেয়ে এখানে রূপসী বলে চলে যায়। আর নায়কটি বয়স কত? বেশি নয়। কি মতলব, গল্প ফাঁদবেন নাকি? বললাম, তা নয়, একজন পার্থ বসুর সঙ্গে স্কুল কলেজ একসঙ্গে পড়তাম, সেই কিনা। সম্ভাবনাটাকে তিনি আমল দিলেন না, ঈষৎ তাচ্ছিল্যে জবাব দিলেন, না, এ প্রকাণ্ড লোক, বহুদিন বিলেতে কাটিয়েছে, ২৫০০ টাকা মাইনে পায়। তিনি কেরানি আর আমি কেরানির আত্মীয় লেখক, ১৯-২০ অবস্থা। প্রকাণ্ড লোক অথবা ২৫০০ওয়ালারাও যে একসময় সাধারণ ৫ জনের সঙ্গে মেলামেশা করে থাকেন, এ প্রতিবাদ আর করলাম না। সুদর্শনার সোমের সমাচার শোনা গেল। বিধবা, স্বামী দিল্লিতে চাকরি করতেন কি ব্যবসা করতেন সেটা ঠিক জানেন না, তবে টাকা কড়ি কিছু রেখে গেছেন বলেই মনে হয়। 2টি ছেলে আছে, তারা কলকাতায় পড়াশোনা করে। সম্ভবত কোনো বড়লোক আত্মীয় আছে, নয়তো বোর্ডিংয়ে রেখেছে। মিছিমিছি নিজের কাছে রেখে ঝামেলা বাড়ানো কেন ইত্যাদি। জিজ্ঞাসা করলাম, উনি এখানে থাকেন কোথায়? কোথাও থাকেন নিশ্চয়, তবে থাকার কোনো ঠিক ঠিকানা নেই শুনি। আপনার বাড়ি গাড়ি আর ডিনার লাঞ্চ খাওয়াবার পয়সা থাকলে আপনার কাছে এসেও থাকতে পারেন ডাকলে। হেসে উঠলেন, বললেন, পার্থ বোস তার লেটেস্ট। পরদিন সন্ধ্যায় কনট সার্কাস ধরে হাঁটছি, পাশে লাভার্স পার্ক। দিল্লির রসিকজনেরা এই নাম দিয়েছে। সন্ধ্যার পর থেকেই বহু যুগ্ম দ্বৈতের আনাগোনা শুরু হয় এখানে। সকালের দিকে পথের ছেলেরা গাছের তলায় তলায় ঘাসের ফাঁকে ফাঁকে সেন দৃষ্টিতে ভূমি তল্লাশ করে।
অনেক সময় তারা আংটি, হাড়ের লকেট বা কানের দুল কুড়িয়ে পায় নাকি। সঙ্গীটি হঠাৎ আমার বাহু আকর্ষণ করে দাঁড়িয়ে পড়লেন। তার অঙ্গুলি সংকেত অনুসরণ করে দেখি কিছু দূরে মোটর গাড়ি থেকে নেমে একজোড়া ঝকঝকে নারী পুরুষ পার্কের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে। এ আলোয় বিলিতি পোশাক, মোটা ফ্রেমের চশমা এবং মোটা পাইপের আড়াল থেকে মানুষটিকে সঠিক দেখা সম্ভব হলো না, আর তার পার্শ্ববর্তিনীর মুখ মোটে দেখাই গেল না। শুধু দূর থেকে, বিশেষ করে পিছন থেকে সাজগোজ করা মেয়ে মাত্রেই যেমন ভালো লাগে দেখতে, তেমনই লাগলো। সুদর্শনাশ্রম আর সেই বড় জাতের মাছ? আত্মীয়টি মৃদু হেসে মাথা নাড়লেন। তাই বটে। বললাম, চলুন না ভিতরে গিয়ে দেখি। পাগল! আপিসে কতবার ফাইল নিয়ে যাই, মুখ চেনে। তাছাড়া জানেও আপিসে এখন কোন টপিক নিয়ে জোর কানাঘুষো চলছে। ভাববে ফলো করছি। এর পরের বারে কিন্তু আর ফলো করতে হলো না। একেবারে মুখোমুখি দেখা কনট প্লেস মার্কেটের একটা গেটের সামনে। দিল্লি যারা যাননি তারা এ যোগাযোগে বিস্মিত হবেন না। অভিজাত মাত্রেই সপ্তাহে অন্ত 5 দিন এখানে না এলে আভিজাত্য মলিন হয়। অতএব এখানে এসেছি যখন, দেখা হওয়াটা বিচিত্র নয়। আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে সসঙ্গিনী তিনিও থামলেন। পাশ কাটাতে গিয়ে আবার থমকালেন। মুখের দিকে চেয়ে দেখলেন ভালো করে, তারপর চেয়েই রইলেন। আপনি তো, তুমি, মানে কি আশ্চর্য! কিন্তু সহসা বাক নিঃসরণ হলো না আমারও। এতকাল বাদে বিলিতির ধোলাইয়ের 2500 ডিরেক্টর বন্ধুকে দেখে নয়, তাকে আমি এক নজরেই চিনেছি। সেই ছিপছিপে গড়ন গিয়ে দিব্যি পরিপুষ্ট নধরকান্তিটি হয়ে উঠেছে তবুও। কিন্তু ওপরওয়ালা আমার জন্যে অনেক বড় বিস্ময় সঞ্চিত করে রেখেছিলেন। তার সঙ্গিনী, অর্থাৎ মহানগরীর বিলাস তরঙ্গিনী সুদর্শনাশ্রমের পালিশ করা মুখের ওপর আমার চোখ দুটো যেন আটকে গেল। রূপ? না, সেজন্যে নয়। আমার আত্মীয়টি মিছে বলেননি। একটু ভালো করে চেষ্টা করলে অমন রূপকে উপেক্ষা করা যায় হয়তো। রূপের জন্যে এ বিস্ময় সম্মোহন নয়। এই সুদর্শনাশ্রমকেও আমি চিনি। ভুল হলো, সুদর্শনাশ্রমকে চিনি নে, কিন্তু এই মহিলাকে আমি বেশ ভালো রকম চিনি এবং জানি। অন্তত চিনতাম এবং জানতাম। সেও চিনল, আর চিনে বিব্রত হলো। সামলে নিলাম। এতকাল পরের সাক্ষাতে 2500 পার্থ বসু উৎফুল্ল হয়ে উঠেছিল, নইলে তার চোখে আমার সেই বিস্ময় বিসদৃশ্য লাগত। সবল 2 হাতে আমার কাঁধে বিপুল এক ঝাঁকানি দিল সে। হ্যালো 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 হ্যালো, হোয়াট আ সারপ্রাইজ! কবে এসেছো দিল্লিতে? এখানেই থাকো নাকি? কোথায় আছো? চিনতে পারছো তো? সকল প্রশ্নের জবাবে আমি একটু হাসতে চেষ্টা করলাম শুধু। অদূরে আমার আত্মীয়টি দেখি মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। গেট থেকে সরে এসে দাঁড়ালাম। আমার হস্তযুগল পার্থ বোসের হাতের মুঠিতে। আবার প্রশ্ন করল, এখানেই থাকো? না, 2-4 দিনের জন্য বেড়াতে এসেছি। এই শীতে? দাঁড়াও, আগে এনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। মিসেস সুদর্শনা সোম, মাই অনারারি গার্ডিয়ান। আর ইনি আমার ক্লাসমেট, রুমমেট অ্যান্ড... সুদর্শনা সোম বিব্রত ভাবটুকু দমন করে সহজ হাস্যেই বাধা দিল, তোমাকে আর পরিচয় করিয়ে দিতে হবে না, আমিও একে ভালোই চিনি। সোজাসুজি তাকালো আমার দিকে। আপনি চিনেছেন তো? আমি চিনেছি কি না সেটা সে প্রথম নজরেই বুঝেছে। আবারও জবাব না দিয়ে শুধু হাসতেই চেষ্টা করলাম। পার্থ বোস অন্যথায় পিবির হাতে আবার সজোরে ঝাঁকুনি খেলাম একটা। হোয়াট আ ফেমাস ম্যান! দৃষ্টি ফেরালো। তুমি 900 মাইল দূরে বসে একে চিনলে কি করে? জবাবে সুদর্শনাশ্রম হাসির পথটাই বেছে নিল। পরে হাত বাড়িয়ে পার্থ বোসের কবজি উল্টে সময় দেখল।
সঙ্গে সঙ্গে পিবিও চঞ্চল হয়ে উঠল। গড, only 10 minutes left। পকেট থেকে নোট বই বার করল সে। আজ ভয়ানক তাড়া আছে, আর দাঁড়াতে পারছি না, তোমার ঠিকানা বলো। বললাম। সে লিখেও নিল বটে। তারপর দুবার কাঁধ চাপড়ে দিয়ে অদূরের প্রতীক্ষারত ঝকঝকে একটা মোটরে গিয়ে উঠল, সঙ্গিনীয়। মোটর স্টার্ট দিয়ে পিবি হাত নাড়ল একবার, আর সঙ্গিনী শুধু ফিরে তাকালো। আমার আত্মীয়টি পায়ে পায়ে কাছে এলেন এতক্ষণে। তাঁর বিমূঢ় ভাব দেখে হাসি পেয়ে গেল। বাড়ি ফিরে শুধু তিনি নন, সমাচার শুনে তার গৃহিণীও আমায় ছেঁকে ধরলেন। কর্তা বললেন, পার্থ বোসকে আপনি চেনেন এ কথা অবশ্য বলেছিলেন, কিন্তু সুদর্শনার সোমের কথা তো একবারও বলেননি। গৃহিণী বললেন, তলায় তলায় এত সব ফাঁক হয়ে গেল তো। প্রসঙ্গ এড়িয়ে জবাব দিলাম, সুদর্শনার সোম সম্বন্ধে আপনাদের সবারই যেন ভয়ানক আগ্রহ। গৃহিণী ছদ্মত্রাসে বলে উঠলেন, হবে না, নেহাত আমার ভদ্রলোকটি কেরানি বলে রক্ষা। ছোটোখাটো অফিসার হলেও ভয়ে ভয়ে দিন কাটত। স্বামীর দিকে চোখ ফেরালেন। পার্থ বোসের পরে আর কজন অফিসার আছে গো? শিগগির তোমার নাগাল পাবে না তো? হেসে উঠলাম। গৃহস্বামী চিন্তিত মুখে প্রশ্ন করলেন, ঠিকানা যে লিখে নিল, সত্যি এসে হাজির হবে নাকি এই ডিমার্কা কোয়ার্টারে? আশ্বস্ত করলাম তাকে, নিশ্চিন্ত থাকুন, যে পার্থ বোসকে চিনতাম সে মানুষ বদলেছে। ঠিকানা তার নোট বইতেই থাকবে, আর আসেই যদি নেহাত, তাতেই বা আপনার সংকোচ কিসের? তাঁর গৃহিণী ফোঁস করে বলে উঠলেন, যদি প্রমোশন দিয়ে বসে? মহিলার সুরসিকা, কিন্তু আমারই ভুল হয়েছে। পার্থ বোসের বাইরেটা বদলালেও ভেতরটা খুব বদলায়নি বোধ হয়। পরদিনই সকালে আপিসের পথে তার প্রকাণ্ড গাড়িটা এই ডিমার্কা কোয়ার্টারের দৌড়েই এসে হানা দিল। গৃহস্বামী হন্তদন্ত হয়ে তাকে অভিবাদন জানিয়ে ভেতরে এনে বসালেন। তার সঙ্গে নতুন করে পরিচয়ও ঘটল আমার মারফত। তারপর বোস স্মিত হাস্যে তাকালো আমার দিকে। হোয়েন ডু আই পিক ইউ আপ নেক্সট? কোথায়? এনিওয়্যার। কাল শনিবার হাফ ডে, পরশু রবিবার ফুল ডে। হাউ লাকি। বিব্রত মুখে বললাম, তুমি কাজের লোক, এতটা সময় নষ্ট করে? সময় নষ্ট? সবিস্ময়ে চেয়ে রইলেন স্বল্পক্ষণ। তুমি সেই লোকই তো হে। তোমার আত্মীয়রা অসন্তুষ্ট হবেন, নইলে আমার বাড়িতেই ধরে নিয়ে যেতাম তোমাকে। আর কদিন আছো এখানে? সপ্তাহখানেক। গুড। শনি রবিবারে প্রোগ্রাম করো, তাছাড়া ছুটির পরেও মিট করা যাবে। হেসে বললাম, আপত্তি নেই, বিশেষ করে তোমার যখন গাড়ি আছে। এবারে বসে কাটিয়ে দিল্লি আর ভালো লাগছে না, কিন্তু তোমার ওই সব হাল ফ্যাশনের আধুনিক বেড়ানোও আমার ভালো লাগবে না। আমি ইতিহাসের যুগে বেড়াবো, তাতে আপত্তি না থাকে তো গাড়ি নিয়ে এসো। আগের মতো তেমনি প্রাণখোলা হাসি হেসে উঠল পিবি। বলল, ইয়েস, ইউ আর দ্যাট ওল্ড ম্যান। ওকে, আই উইল কাম। গাড়িতে এসে উঠল। আর এক আপিসের যাত্রী যখন, আমার আত্মীয়টিকেও ডেকে নিতে ভুলল না। তারা চলে যেতেই গৃহস্বামিনী একগাল হেসে উদয় হলেন। একেবারে খাঁটি সাহেব দেখি। বললাম, হবে না কেন, বিলেত ফেরত ২৫০০ মাল। তিনি মন্তব্য করলেন, একে দেখেই বোধ হয় সুদর্শনার সোম সাহেব স্কুলে ছেলেদের পড়াচ্ছে। এই খবরটা আবার কোথা থেকে সংগ্রহ করলেন? সংগ্রহ করব কেন? তার হাঁড়ির খবর দিল্লির বাতাসে ভাসে। রোববার এলেই দেখবেন বাইরের ঘরে বসে আপিসের বাবুরা এই নিয়ে গবেষণা করতে করতে নাইতে খেতে ভুলেছেন। এবারে তো আরও বিষম ব্যাপার। পার্থ বোসের মোটরে আপিসে যাওয়া কি চারটিখানি কথা নাকি? কিন্তু লোকটা ভালো মনে হচ্ছে। ওই সর্বনাশীর খপ্পরে গিয়ে পড়লে কি করে? সুদর্শনার সোমের কথা ইতিমধ্যে অনেকবার ভেবেছি।
ভবতোষের বোন হিরণ হঠাৎ সুদর্শনা হয়ে বসল কী করে বুঝছি না। ভবতোষও সহপাঠী ছিল, তবে পার্থ বোসের অনেক পরে। মা বোন নিয়ে তখন থেকেই ছেলে পড়িয়ে সংসার চালাতে হতো তাকে। মেয়েটি দেখতে শুনতে ভালোই ছিল। সহপাঠীদের কেউ কেউ তাই ওর বাড়িতে আসা যাওয়া করত বোনকে প্রাইভেট ম্যাট্রিক পরীক্ষা পাশে সাহায্য করতে। এ প্ররোচনা ভবতোষের মস্তিষ্কজাত। তার আশা ছিল বোধহয় এই থেকে যদি অনুকূল কিছু ঘটে যায়, কিন্তু কিছুই ঘটল না। ম্যাট্রিক পাশও না বা অনুকূল কিছুও না। বোনের ওপর আস্থা ছিল ভবতোষের, সেটা গেল হয়তো। কারণ হঠাৎ একদিন শোনা গেল দিল্লি নিবাসী একজন মাঝবয়সী লোকের সঙ্গে হিরণের বিয়ে ঠিক হয়েছে। কি করে যোগাযোগ ঘটিয়েছিল জানি নে। বিয়ের জন্যে কলেজ থেকে চাঁদা তুলে আমরা অর্থ সংগ্রহ করে দিয়েছি ভবতোষকে। বিয়ের আসনে বসেও মেয়েটার সে কান্না ভুলিনি। কিন্তু ভোজবাজির মতো এমন দিন বদলালো কি করে? যার হাতে বোনকে সমর্পণ করেছিল ভবতোষ, তার অবস্থাও সচ্ছল ছিল না খুব। অথচ তার ছেলেরা আজ কলকাতায় থাকে, সাহেব স্কুলে পড়াশোনা করে, আর তাদের মা এখানে ডিনার লাঞ্চ খায়, মোটরে চড়ে বেড়ায়। ভাবলাম হবেও বা। যুদ্ধের দৌলতে কত ফকির তো লাল হয়ে গেল, এও সম্ভবত তাই। শনিবার থেকেই দিল্লি ভ্রমণ শুরু হলো। পার্থ বোস নিজেই এসে তার মোটরে তুলে নিয়ে গেল। একা নয়, হিরণ বলি কেন, সুদর্শনা সোমের সেই বিব্রত ভাবটুকু একেবারে কেটেছে। কুতুবের পথে আগাগোড়া হাস্য কৌতুকে সিঞ্চিত করে রাখল আমাদের। কুতুবের প্রথম পংক্তি উঠে বিশ্রামের জায়গায় গা ছেড়ে বসে পড়ল পার্থ বোস। বলল, ভাব, আর এক পা উঠছি নে আমি। তোমাদের ইচ্ছে থাকে তো একেবারে স্বর্গে গিয়ে ঠকে যাও। ইচ্ছে তো আছেই, উপরন্তু তার সঙ্গিনীটিকে একলা পাবার ইচ্ছেও একটু ছিল। সুদর্শনার টিপ্পনি কাটল, এতেই হাঁপিয়ে পড়লে? আচ্ছা ননির পুতুল তো। আমায় লক্ষ্য করে বলল, আপনারও একই অবস্থা নাকি? না, আমি তো উঠবই। এবারের সিঁড়ির ধাপগুলো তেমন চওড়া নয়, ক্রমশ আরও সরু হয়ে গেছে। পাশাপাশি দুজন ওঠা যায় না। সুদর্শনা আগে আগে উঠতে লাগলো, আমি পিছনে। ইতিহাসের রোমাঞ্চ আর মনে জাগছে না। পিছন থেকে বললাম, তুমি তাহলে এখন সুদর্শনা? সে ঘুরে দাঁড়ালো। আবছা অন্ধকারে তার দাঁতগুলো ঝকঝক করে উঠল। হেসে বলল, সুদর্শনা নই? কি জানি, লেখকরা কল্পনা জগতের মানুষ, মাটির কাউকেই তারা সুদর্শন দেখে না বড়। কে বলবে এই সেই ম্যাট্রিক ফেল করা মেয়ে হিরণ। আবার উঠতে লাগলো সে, আমিও। একটু বাদে বললাম, আমি লেখক, এ খবরটা তুমি রাখো দেখছি। ও মা, আমরা রাখি বলেই তো রক্ষা। মেয়েরা ছাড়া কে আর খবর রাখে আপনাদের? কর্ণোদ্বয়ে ব্যঙ্গমধু বর্ষিত হলো। উঠতে লাগলাম, 3 তলা ছাড়িয়ে 4 তলা ধরে। জিজ্ঞাসা করলাম, তোমার দাদার খবর কি? খবর রাখিনে। তোমার ছেলেরা কলকাতায় পড়াশোনা করছে শুনলাম, সেখানে থাকে না? দাদার বাড়ি ছাড়াও কলকাতায় থাকার অনেক জায়গা আছে। দাদার অবস্থা তো জানেন। তা বটে, এ তো আর হিরণের ছেলে নয়, মিসেস সুদর্শনা সোমের ছেলে। অস্ফুট কণ্ঠে হেসে উঠল সে। পরে তেমনি উঠতে উঠতেই জিজ্ঞাসা করল, ছেলেদের কথা কোথায় শুনলেন? দিল্লিতে এসে অবধি তো এবারে সকলের মুখে তোমার কথাই শুনছি। ওর হাসিটা এবারে আরও তরল শোনালো। সকলের মুখেই? টেনে বলল, বেচারি। 4 তলায় এসে বিশ্রামের জন্য একটু দাঁড়ালাম। সুদর্শনা রেলিংয়ে ঠেস দিয়ে হাঁপাতে লাগলো। অল্প অল্প ঘামছেও। রুমালে সন্তর্পণে মুখ মুছতে লাগলো। জিজ্ঞাসা করলাম, বেচারি কেন? ঈষৎ কৌতুকে সে মুখের দিকে চেয়ে রইল স্বল্পক্ষণ। জবাব দিল, কেন বুঝছেন না? যারা আমার কথায় পঞ্চমুখ হয়ে উঠেছে এমন, তাদের নাম ঠিকানা বরং দিয়ে দিন আমায়। হেসে উঠল।
নিজের কানের কাজটাই উষ্ণ ঠেকল। মেয়েটা এককালে একটু সমীহ করতো আমায়। প্রশ্ন করল, আর উঠবেন না এবারে অধোগতি হব? আমি শেষ পর্যন্ত উঠব একবার। ঈষৎ গম্ভীর হয়ে বলল, শেষ পর্যন্ত ওঠাই ভালো, চলুন। বিনা বাক্য ব্যয়ে এবারে কুতুব আরোহণ শেষ হলো। পার্থ বোস নিচে নেমে ঘাসের ওপর পা ছড়িয়ে বসে আছে। আমাদের দেখে বলল, ওপরে ওঠার প্রতি মানুষের একটা নেশা আছে না? তার সঙ্গিনী বক্র কটাক্ষে একবার তাকালো আমার দিকে। জবাব দিলাম, তা বটে, কিন্তু মেয়ে ছেলের সঙ্গে থাকলে ওঠা শক্ত। বন্ধু একটা চকিত দৃষ্টি নিক্ষেপ করে তাড়াতাড়ি হেসে উঠল। ফিলোসফাইজিং? পরদিনটাও সারাক্ষণ ওদের সঙ্গে ইতিহাস রাজ্যে ভ্রমণ করেছি, কিন্তু ইতিহাস যে সঙ্গবিশেষে এমন দূরে সরে যেতে পারে আগে জানতাম না। বন্ধুটি কুঁড়ের বাদশা, অনেক সময় গাড়িতে বসে অপেক্ষা করেছে সে। সঙ্গিনীকে বলেছে, ঘুরিয়ে দেখিয়ে আনো। আমি যথাসম্ভব গাম্ভীর্য বজায় রেখেই ঘুরে ফিরে দেখতে চেষ্টা করছি, কিন্তু দেখার সে মনটাই আর নেই। থেকে থেকে বিরক্ত হচ্ছি নিজের ওপরে। কোথাকার কে একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছে বড়লোক বন্ধু, সেজন্যে আমার অস্বস্তি কেন? তার সঙ্গিনী কিন্তু নিরালায় এসে আজ আর হাসি ঠাট্টার ধার দিয়েও গেল না। উচ্ছলতাটুকু শুধু বন্ধুর সামনেই স্বতঃস্ফূর্ত হচ্ছিল। আমায় একলা পাওয়া মাত্র কলকাতা, কলকাতার স্বাস্থ্য, কলকাতার খাওয়া দাওয়া প্রভৃতি নানা বিষয়ে তার ঔৎসুক্য চারিয়ে উঠতে লাগলো যেন। এবারে জিজ্ঞাসা করল, আচ্ছা, এখন তো বসন্তের সময় আসছে, কর্পোরেশনের লোকেরা নিজেরাই এসে সব জায়গায় টিকে দিয়ে যায় তো? যায়। সকল জায়গায়? খবর দিলে যায়। বিদ্রূপ করে বললাম, তোমার এত ভাবনা কিসের? বড়লোকের ছেলেদের কোনো ব্যবস্থারই অভাব হয় না, না চাইতেই সব ব্যবস্থা হয়ে যায়। একটু হেসে প্রায় অন্যমনস্কের মতো মাথা নাড়ল সে। পরে হঠাৎ কি ভেবে বলল, একটা কাজ করে দেবেন? কি? আপনি কলকাতা ফিরছেন কবে? শিগগিরই। কেন? একটা প্যাকেট দেব, পৌঁছে দেবেন? কোথায় পৌঁছে দেব? ছেলেদের? হ্যাঁ। আমার তো সময় হওয়া শক্ত। তার কণ্ঠস্বর এবার আবেদনের মতো শোনালো যেন। বলল, দয়া করে যখন হোক একসময় পৌঁছে দেবেন। এক আধটা জামা টামা আর কি। চিঠি লিখেছিলাম, পাঠাবো, এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। ছোট ছেলে ভারী আশা করে আছে, দিন না পৌঁছে। দরদ দেখে গা জ্বলে যায়। শান্ত মুখে বললাম, এমন করে বলছো যখন দেব, কিন্তু ছেলেদের এখানে নিজের কাছে এনে রাখো না কেন? এখানে পড়াশোনার নানা অসুবিধে। এখানের ছেলেরা আর পড়াশোনা করছে না তাহলে? নানা অসুবিধেটা পড়াশোনা না তোমার নিজের? সে হাসতে লাগলো। পরে বলল, ওদিকে মোটরে বসে ভাবছে হয়তো কি হলো, চলুন শিগগির। এরপরে আপিসের দিনেও বিকেলের দিকে বেড়ানোর কামাই হলো না। আত্মীয় গৃহস্বামী এবং গৃহস্বামিনী ঠাট্টা করতে লাগলেন। সুদর্শনা সোমের জন্যে শেষে বন্ধুর সঙ্গে না হাতাহাতি হয়ে যায় আমার। এত বড় একজন ধনী পদস্থ লোকের দরাজ অন্তঃকরণ দেখে তারা মুগ্ধ। মুগ্ধ আমিও, আর সেজন্যেই তাকে তার সহচরীটির সম্বন্ধে একটু সচেতন করে দেবার কথাটা মনে মনে অনেকবার ভেবেছি। কলকাতা ফেরবার সময় এগিয়ে এলো। শেষ দিনে পার্থবোসের সামনেই তার সঙ্গিনী ছেলেদের জামার বড় একটা প্যাকেট আমার জিম্মা করে দিল। একটা আলাদা কাগজে বাড়ির ঠিকানা আর একজন ভদ্রলোকের নাম লেখা। বলল, আপনার একটুও কষ্ট হবে না, বড় রাস্তার ওপর প্রকাণ্ড দোতলা বাড়ি। এই ভদ্রলোকের সঙ্গে কথা কইবেন আর ছেলেদের ডেকে প্যাকেটটা দেবেন। অপাঙ্গে একবার বন্ধুর দিকে তাকালাম। দেখি সে নির্বিকার চিত্তে গাড়ি চালাচ্ছে। যেদিন রওনা হব সেদিনও সকালে বন্ধু এসে হাজির। আজ একাই।
একা ঠিক নয়, সঙ্গে পশ্চিমা ড্রাইভার আছে। বলল, চলো তোমাকে স্টেশনে তুলে দিয়ে আসি। ভারী ভালো লাগলো। গাড়িতে উঠে প্রশ্ন করলাম, একলা যে, বান্ধবী কোথায়? তিনি সকালে একটা পার্টি অ্যাটেন্ড করবেন। ও, একটু ভেবে বললাম, কিছু না মনে করো তো একটা কথা বলি। নো ফর্মালিটি প্লিজ, গো অন। জিজ্ঞাসা করলাম, বিয়ে করছো না কেন? হাসল, বলল, আর বয়স আছে নাকি? ঠাট্টা নয়, এই মেয়েটিকে আমি ছেলেবেলা থেকে জানি, শেষে তোমার অশান্তি বাড়বে আরও। হেসেই জবাব দিল, মেয়েটির ছেলেবেলা জানো, বর্তমান কিছু জানো কি? যা দেখলাম আর জানলাম সে তো ছেলেবেলার থেকেও খারাপ। তাছাড়া ওর দুটি ছেলে আছে। এত উঁচু মন তোমার, ওর ভালোর জন্যেও ওকে বিদায় করা উচিত। স্টেশনের কাছে একটা ঠেলা গাড়ি রাস্তা আটকে আছে। দুটো লোক এই শীতেও সেটা ঠেলে নিয়ে যেতে যেতে গলদঘর্ম হয়ে উঠছে। পার্থ বোস তাকালো আমার দিকে। দেখেছ? কি? ওই ঠেলাওয়ালা দুটোকে ভালো করে দেখো, পরে বলছি। কথাটার তাৎপর্য বোঝা গেল না। মোটর স্টেশন প্রাঙ্গণে এসে থামল। টিকিট কেটে মালপত্র নিয়ে একটা ইন্টার ক্লাস কামরায় সবে উঠে বসেছি। পার্থ বোস চোখের ইঙ্গিতে দৃষ্টি আকর্ষণ করল আবার। তার দৃষ্টি অনুসরণ করে দেখি সুদর্শনা সোম হন্তদন্ত হয়ে প্রত্যেক কামরা অনুসন্ধান করতে করতে এগিয়ে আসছে। হাতে তার আর একটা ছোট কাগজের বাক্সর মতো কি। কাছে এসে পার্থকে দেখে কেমন যেন থতমত খেয়ে গেল। স্পষ্টই বুঝলাম তাকে এখানে প্রত্যাশা করেনি। পার্থ একগাল হেসে প্রশ্ন করল, কী ব্যাপার, মিসেস আলির পার্টিতে যাওনি এখনো? সেও এবারে তেমনি হালকা হেসেই জবাব দিল, এই যাব, একটু দেরি হয়ে গেল। একটু? লেট হওয়াটা তোমার একেবারে অভ্যাসে দাঁড়িয়ে গেছে দেখছি। তারা তোমার অপেক্ষায় বসে আছেন নিশ্চয়। তাচ্ছিল্য ভরে জবাব দিল, থাকুক গে। আমার দিকে চেয়ে কুণ্ঠিত হাস্যে বলল, আপনার বোঝা আরও একটু বাড়াতে এলাম। এই খাবারের বাক্সটাও পৌঁছে দিতে হবে। ওরা ভাবে দিল্লির খাবার কত না ভালো, খেয়ে দেখুক। নিজের অজ্ঞাতেই হাত বাড়িয়ে বাক্সটা নিলাম। সুদর্শনা বলল, যাই, নইলে লেট হওয়ার জন্যে আবার এক পশলা বকুনি শুরু হবে। বন্ধুর উদ্দেশ্যে হালকা কটাক্ষপাত করে সে প্রস্থানোদ্যত হল। বন্ধু অনুরাগ রঞ্জিত হয়ে স্মরণ করিয়ে দিল, বিকেলে ওখলায় যাচ্ছি, সে খেয়াল আছে তো? লেট হলে শাস্তি পাবে কিন্তু। তার দিকে একবার ভ্রুভঙ্গি করে আধুনিকার হাল ফ্যাশনে হাত নেড়ে আমায় বিদায় সম্ভাষণ জানিয়ে একটু ব্যস্তভাবেই প্রস্থান করল সুদর্শনা সোম। পার্থ বোস জানলায় মাথা রেখে অর্ধশয়ন হয়ে বলল, আসলে পার্টি টার্টি কিছু ছিল না দেখছি। স্টেশনে তোমাকে মিট করার জন্যেই পার্টির কথাটা বলেছে বোধহয়। সুযোগ পেয়ে ঠাট্টা করলাম, একটু একটু চিনেছ তাহলে? ঠেলাওয়ালা দুটোকে দেখিয়ে কি বলছিলে তখন? দেখেছিলে? দেখেছি তো, কিন্তু কি দেখতে বলেছিলে? সুদর্শনার ভালোর জন্যেও সুদর্শনাকে বিদায় করবার কথা বলছিলে কি না? উঠে সোজা হয়ে বসল সে। আমার নির্বাক চোখে চোখ রেখে হাসল একটু। বলল, ওই ঠেলাওয়ালা দুটোর যা অবস্থা, তাতে ওদের ভালো করতে হলে ঠেলা টানা বন্ধ করা উচিত। কিন্তু সত্যি তাই করতে গেলে ওরা মরবে। বরং যত ভার চাপাবে ঠেলায় তত তাদের উপকার। দুটো এক হলো? হলো। I am her 8th, maybe 9th. She will be in difficulty in getting her next. এখন আর ওকে বড় একটা আমল দেয় না কেউ। কলকাতার বড় রাস্তার ওপর যে প্রকাণ্ড দোতলা বাড়ির ঠিকানায় তুমি ওর ছেলেদের জন্য এই প্যাকেট দুটো পৌঁছে দিতে যাচ্ছ, সেটা একটা অনাথ আশ্রম। আর ওই কাগজে নাম লেখা সেই ভদ্রলোকটি সেখানকার অভিভাবক। সেখানে খাওয়া থাকাটাই শুধু ফ্রি,
আর কিছু নয়। আমি নির্বাক বিস্ময়ে হতভম্বের মতো চেয়ে রইলাম তার দিকে। সে নির্বিকার চিত্তে বসে শীষ দিতে লাগল। খানিক বাদে আস্তে আস্তে বললাম, তুমি এত কথা জানো সে জানে? ক্ষুদ্র হেসে জবাব দিল, পাগল নাকি? চেয়ে আছি, সময় হলো। গার্ডের হুইসেল বেজে উঠল। বন্ধু নেমে গেল। কাঁধে ঝাঁকুনি দিয়ে প্রসন্ন হাস্যে বিদায় নিল সে। ট্রেন ছাড়ল। যতক্ষণ দেখা গেল তাকে ঝুঁকে রইলাম। আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা সুদর্শনা সোম গল্পটি শুনলেন। কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।